স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলার উপরই নির্ভর করছে সরকারের সফলতা ব্যর্থতা, তাই নিজ নিজ জেলায় ডিসিদের এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত রবিবার সকালের রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের। আমাদের দায়িত্ব হলো এই যে টিম, সরকারের যে টিম, এটা নিশ্চয়তা দেও যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব। কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচ্য নয়, সে দেশের নাগরিক, সেই হিসাবে তাকে আমরা রক্ষা করব। এবং আমি এই সরকার তারও সরকার। উল্লেখ করেন, জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের অধিকার, তাই টাকার বিনিময়ে নয়, যে কোনো বয়সে বিনা অর্থে জন্মসনদ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। জন্মসনদ তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে, এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটার একটা প্রমাণ। কারো রক্তচক্ষুকে ভয় পেয়ে নয়, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্রতী হওয়ার নির্দেশনা দেন ডক্টর ইউনূস। বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, তবে তা শুধরে নিয়ে এখন মূল খেলা শুরু হয়েছে। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ত থাকবো, যাতে আমি করতে পারি। সবাই মিলেই সরকার স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ছোট কোনো ইস্যু যেন বড় ঘটনায় রূপ না নেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসি সম্মেলনে কথা বলছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনসংখ্যার বিষয়, ভৌগোলিক অবস্থা ইত্যাদি সব কিছু মিলে বাস্তবতার পরিপ্রেক্ষিতেই তারপরে মানুষের চাহিদার দিকটাও দেখতে হবে, যে এক এক লোকালিটিতে এক এক ধরনের চাহিদা থাকতে পারে। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে মানে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে। স্যার, আইন সংশোধনের কাজগুলো আপনারা কবে নাগাদ শেষ করতে চান? এরকম কোনো সময়সীমা আছে? এরকম কোনো সময়সীমা নির্ধারণ করি নাই। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। ধন্যবাদ সবাই। দেশ পুনর্গঠনই এখন বিএনপির মূল লক্ষ্য, এ কথা জানিয়ে যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জনের উপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশ পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, নির্বাচন নিয়ে দেশে এক ধরনের গড়িমসি চলছে, যা নতুন বাংলাদেশ নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি করছে। শেখ হাসিনার পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান রুহুল কবির রিজভী। আমরা যদি রাজনীতিবিদদের হাতে ক্ষমতা না থাকে, আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না। আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুরভিসন্ধি এর মধ্যে থাকতে পারে। 781 কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়ায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ সংস্থার সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা 1-এ
এ মামলা করা হয়। এজাহারে বলা হয়েছে, নজরুলের মোট সম্পদ পাওয়া গেছে 832 কোটি টাকা। এর মধ্যে 781 কোটি টাকা সম্পদের বৈধ কোনো আয় পাওয়া যায়নি। তাই দুদক আইনের 1947 সালের 5-2 ধারায় মামলা করে দুদক। নজরুলের স্ত্রী এবং সন্তানদের নামেও সম্পদের অনুসন্ধান করছে দুদক। নজরুল নাসা গ্রুপের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক অফ অ্যাসোসিয়েশন এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। প্রায় 5 ঘন্টা পর সিএনজি চালিত অটোরিকশা চালকরা বিক্ষোভ ধর্মঘট প্রত্যাহার করে সড়ক ছেড়েছেন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চালকদের করা বিক্ষোভের মুখে সিএনজি অটোরিকশা মিটারে না চললে জরিমানা ও মামলার নির্দেশনা বিআরটিএ প্রজ্ঞাপন জারি করে বাতিল করে। এর আগে রাজধানীর মিরপুর 1, মিরপুর 14 ও রামপুরায় সড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালকরা। তাদের একটি দল মিছিল নিয়ে যাচ্ছে বনানীর বিআরটিএ ভবনের দিকে। নির্দেশনা বাতিলের পর কয়েকটি পয়েন্ট থেকে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে সিএনজি চালিত অটোরিকশা চালকদের অবরোধে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন অনেকেই। গেল 10 ফেব্রুয়ারি মিটারে যাত্রী পরিবহন না করলে 50,000 টাকা জরিমানা ও 6 মাসের কারাদণ্ডের বিধান দিয়ে নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। পরে দুপুরে সড়ক ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে সরে যায় সিএনজি চালিত অটোরিকশা চালকরা। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি আর কল্যাণ কামনায় আখিরি মোনাজাত দিয়ে শেষ হলো সাতপন্থীদের বিশ্ব ইজতেমা। ইজতেমা ময়দানে চোখের পানিতে বুক ভাসিয়ে মহান স্রষ্টার দিদার কামনা করলেন লাখো মুসল্লি। টঙ্গীর তুরাগ তীরে মৌলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি, কল্যাণ আর সমৃদ্ধি কামনা করলেন লাখো মুসল্লি। অশ্রু সজল নয়নে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করা হলো অন্যায়, অসৎ কাজ থেকে দূরে থাকার। এই ধাপে আখিরি মোনাজাত পরিচালনা করেন মৌলানা সাদের বড় ছেলে মৌলানা ইউসুফ বিন সাদ। মূল ময়দানে পৌঁছাতে না পেরে নিজ অবস্থান থেকেই অনেকে আখিরি মুনাজাতে অংশ নেন। এই ধাপে 50টিরও বেশি দেশের প্রায় 1700 মেহমান উপস্থিত ছিলেন। 3 দিনের ইজতেমা ও আখিরি মুনাজাত ঘিরে আইন শৃঙ্খলা ব্যবস্থায় বিশেষ জোর দেয়া হয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। সবশেষ পরিস্থিতি জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো তো এবারের বিশ্ব ইজতেমার সব ধাপ। এরপর তাবলিগ জামাতের অনুসারীরা কি করবেন? সামিয়া, যেটা বলছিলেন যে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সাদ অনুসারীদের যে বিশ্ব ইজতেমা পর্ব সেটা কিন্তু শেষ হয়েছে। আধা ঘন্টা সেই মোনাজাতের যে সময় সেটা মোনাজাত পরিচালনা করেন সাদ অনুসারীদের যিনি মুরব্বী আছেন মাওলানা ইউসুফ বিন সাদ। তিনি তার পরিচালনায় এই মোনাজাত শেষে মুসল্লিরা বা ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু তাদের নিজ গন্তব্যে ছুটে চলছেন। বিশেষ করে এখান থেকেই অনেকেই সময় দিবেন, আল্লাহ রাস্তা ব্যয় করবেন, আবার অনেকেই পরিবারের কাছে যাবেন। যেমনটা হচ্ছে টানা 3 দিনের যে মেহনত করেছেন তারা, এই মেহনতের উদ্দেশ্য হাসিলের জন্যই এত কষ্ট করে তারা এই খোলা আকাশের নিচে টঙ্গী তুরাগ তীরে অবস্থান করছিলেন। সেই প্রেক্ষিতেই তারা যে শিক্ষাটা অর্জন করেছেন সেই শিক্ষাটাই পরিবারের সহ বিশ্বের প্রতিটি ঘরে ঘরেই তারা এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার যে কাজে লাগাবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। এমনকি এই 3 দিনের মেহনত শুধুমাত্র কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় তারা এখানে এসেছেন। যারা যাচ্ছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলতে চাই যে আসলে তারা কি চেয়েছেন একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। একটু জানতে চাই যে কি চাইলেন, আল্লাহ তাআলার কাছে কি চাইলেন? আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ যেভাবে সারা বাংলাদেশের মানুষকে ভালো রাখে এবং ইসলামী রাষ্ট্র হিসেবে আমরা গড়িয়ে তুলতে পারি। এই আমি আরেকজন কাছে একটু জানতে চাই, আপনি কি এখন বাড়ি যাচ্ছেন? বাড়ি, হ্যাঁ বাড়ি। আচ্ছা, এখানে যে মেহনতটা করেছেন, 3 দিনের যে টানা মেহনত করেছেন, আল্লাহ তাআলা রাজি খুশির জন্যই মেহনত করেছেন, এবং কি সেখানে গিয়ে আসলে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দেবেন, কি শিখেছেন এখানে? এখানে ওই যে দাওয়াত মেহনত, আপনার মসজিদে গিয়ে এলাকায় গিয়ে মানুষকে ইসলামের পথে আসা এবং ইসলামের পথে চলা, দিন মানা, এবং কিভাবে ইসলাম মানুষকে শান্তিতে নিয়ে আসতে পারে, এই সকল নবীজির আদর্শ, সাহাবীদের আদর্শ, এই সকল আদর্শ অনুসরণ করার জন্য আমরা এখানে এসেছি। আপনি যে শিক্ষাটা এখান থেকে পেলেন সেটা আসলে কিভাবে কাজে লাগাবেন ভবিষ্যতে? নিজের জীবন দিয়ে কাজে লাগাইতে হবে। পরিবারের যে অন্যান্য সদস্যরা তাদেরকেও উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা সততার সাথে, ন্যায়ের সাথে
এবং শরিয়া মোতাবেক জীবনযাপন করতে পারে, এবং তার সাথে আমার এলাকাবাসী যারা আছে তারাও যাতে মসজিদগামী হয়, তারাও যাতে এরকম একটা মানুষের মতো হয়, সাহাবীদের মতো মানুষ হিসেবে তৈরি হয়, এই কাজটা করি। অসংখ্য ধন্যবাদ। জি, শুনছিলেন সামিয়া যে তারা এইখান থেকে যে প্রাপ্তিটা পেয়েছেন, যে শিক্ষাটা অর্জন করেছেন, সেটা শুধুমাত্র পরিবারের মধ্যেই তারা কাজ করবেন না, তারা পৃথিবীর সমগ্র ঘরে গিয়ে এই যে ইসলামের দাওয়াত, সেই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু নির্বিঘ্নে কাজ করবেন। এমনকি পাড়া মহল্লাতে তারা প্রতি মাসে যে 3 দিন করে যে তবলিগ জামাতে বের হয়ে যান, সেটাও তারা করবেন। পাশাপাশি 40 দিনের চিল্লা করবেন। সবকিছু মিলেই বলা যায় যে এই সন্তুষ্টি লাভের আশায় যেটা হেদায়েত দেওয়ার যে বিষয়টা, আল্লাহ তাআলা যে হেদায়েত দিবেন, সেই হেদায়েতের মাধ্যমেই ইসলামটাকে আবারও সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করবেন, এবং কি পরবর্তী বছরে যাতে একসঙ্গে কোনো ভেদাভেদ ভুলে গিয়ে, সবকিছু ভুলে গিয়ে তারা একসঙ্গে আবার এই ইজতেমা মাঠে ময়দানে অংশগ্রহণ করতে পারেন, সেই প্রত্যাশায় কিন্তু রাখছেন এই মুসল্লিরা বা ধর্মপ্রাণ মানুষরা। তো এই ছিল এখান থেকে সব শেষ। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 27শে ফেব্রুয়ারি থেকে দেশের বাজারে আর ভোজ্য তেলের সংকট থাকবে না বলে আশ্বস্ত করলেন মিল মালিকরা। সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে বৈঠকের পর এমন প্রতিশ্রুতি দিলেন তারা। এর আগে রমজানে বাড়তি মুনাফার আশায় মিল মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছেন বলে অভিযোগ করেন পাইকারি বিক্রেতারা। পরে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ভোজ্য তেল আমদানি ও সরবরাহের তথ্য সবার জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। গেল কয়েক মাস ধরেই দেশের বাজারে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। তার উপর রমজানে পণ্যটির চাহিদা দ্বিগুণ হয়, আর তাতে এবারের রোজায় ভোজ্য তেল নিয়ে বাজার অস্থিরতার শঙ্কার কথা বলে আসছিলেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। অভিযোগের তীর মূলত আমদানিকারক ও মিল মালিকদের দিকে। রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত বৈঠকেও পাইকারি ও খুচরা বিক্রেতারা বললেন, ভোক্তাদের বিপাকে ফেলে বাড়তি মুনাফার পায়তারা করছেন মিল মালিকরা। কোনো কোম্পানি তেল দিচ্ছে না, এরা দেয় কি, আমার দরকার হলে 20 কার্টন, আমাকে দিচ্ছে 5 কার্টন। এতে তো আমার চাহিদা মিটে না, কাস্টমার আমরা দিতে পারি না। আমরা সাবারাল হচ্ছে, কিন্তু আপনারা কোনো অ্যাকশনই ওনাদের বিরুদ্ধে নিচ্ছেন না। আজকে 2 মাস 3 মাস 4 মাস ধরে ডেলিভারি দিচ্ছে না, কিন্তু এখানে আইসা বলতেছে আমরা ডেলিভারি দিচ্ছি। আপনারা লোকসান দিলে আমাদেরই লোকসান, আমরা আপনাদের মাল পাবো কোথায়? তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে মিল মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বেড়েছে আমদানি খরচ। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম না বাড়ানোর কারণেই দেখা দিয়েছে সংকট। পণ্যের মূল্য যাতে বৃদ্ধি না হয়, গভর্নমেন্টের রেভিনিউ কমিয়ে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, কিন্তু যেই পরিমাণে অ্যাডজাস্ট হয়েছে আন্তর্জাতিক বাজার পরক্ষণে তার থেকে আরো বেশি বাড়ছে। 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হুঁশিয়ারি দেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। কোম্পানিগুলোকে সতর্ক করেন, কোনোভাবেই ভোজ্য তেল বিক্রিতে অন্য পণ্য যুক্ত করা যাবে না। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তেলের মূল্য সংক্রান্ত রিপোর্ট মিল মালিকদের সঠিকভাবে প্রদান করতে হবে। ইউনিক সফটওয়্যারের মাধ্যমে তেলের মজুদ সরবরাহ সংক্রান্ত তথ্য সরকারের নিকট উন্মুক্ত করবেন। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে দেশ জুড়ে ভোজ্য তেল সরবরাহ বৃদ্ধি করা ছাড়াও আমদানি ও সরবরাহ তথ্য উন্মুক্ত রাখার নির্দেশনাও দেন মহাপরিচালক। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ঋণের চড়া সুদহার, দাম দিয়েও চাহিদা মতো জ্বালানি না পাওয়া আর রাজস্ব বিভাগের হয়রানিতে নাকাল তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এসব অভিযোগ শোনারও যেন কেউ নেই। শিল্প মালিকদের সংগঠনে শীর্ষ পদে বসে আছে আমলা। চতুর্মুখী সংকটে দিশেহারা উদ্যোক্তারা। নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতের আশ্বাস দিয়ে কয়েক দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু ক্ষমতায় থাকতেই তারা তা নিশ্চিত করতে পারেনি। চড়া দাম দিয়েও এখন শিল্প মালিকরা মানসম্মত জ্বালানি পাচ্ছেন না। এই অবস্থা ঢাকার আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্প ঘন এলাকা জুড়েই। আমরা গ্যাসের অভাবে কিন্তু এলপিজি দিয়ে, সিএনজি দিয়ে প্যাকেট করার চেষ্টা করছি, এবং গত সরকার আমলে
অনেকে গ্যাস লাইন পায় না, অনেকে পেয়েছে, যারা পেয়েছে একটা বন্ধ হচ্ছে এগুলি। জ্বালানির অভাবে এমনিতেই কমেছে উৎপাদন সক্ষমতা, তারপরও ব্যাংকের ঋণের চড়া সুদ আর নানা জটিলতায় মিলছে না চাহিদা মতো মূলধনের যোগান। এতে করে আমদানি করা যাচ্ছে না কাঁচামাল, আর এসব কারণে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েছে বেশিরভাগ কারখানা। মনিটারি পলিসি প্রচণ্ডভাবে টাইটিং করে দিয়েছে। এই টাইটনিংয়ের কারণে আগে যে শ্রেণীকরণ হতো, একটি কোম্পানি আগে 6 মাস পর্যন্ত যদি কোনো ঋণ থাকলে পরিশোধ করে এটাকে নির্দিষ্ট পর্যায়ে রিস্কেডিউল করে আনতে পারতো, সেটি এখন 3 মাসের মধ্যে এটিকে ব্যাংক্রাফসি ডিক্লেয়ার করে দেওয়া হয়। এতেই সংকটের শেষ নেই। দেশের প্রধান রপ্তানি খাত প্রাধান্য পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে শুল্কায়ন জটিলতার এখনো সমাধান হয়নি। যখন আমরা আমদানি করে থাকি ফেব্রিক্সগুলো, সুতাগুলো, অ্যাক্সেসরিজগুলো, এয়ারপোর্টের আমাদের অনেক দিন পরে থেকে রিলিজ, ধরেন আজকে একটা মাল চিটাগাং পোর্টে আসলো, এটা অনেক ক্ষেত্রে 1-2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যায় কাস্টমস রিলিজ করতে। উদ্যোক্তাদের অভিযোগ, এসব সংকট নিয়ে কথা বলার মতো নেতৃত্বও নেই এখন বিজিএমইএতে। বিজিএমইতে 35 জনের বোর্ড, বাট এখন কাজ করতেছে একজন সরকারি কর্মকর্তা আর হলো মাত্র 10 জন। 10 জনের মধ্যে 2-3 জন অনুপস্থিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নানা সংকটের মধ্যেও চলতি অর্থবছরের 7 মাসে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে $2,355 কোটি। গেল অর্থবছরের একই সময়ের চেয়ে যা প্রায় 12% বেশি। বিশ্লেষকরা তাগিদ দিচ্ছেন ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখার। আরও বেশি করে আমাদের উৎপাদন করা, সেইটা বাড়াতে হবে এবং সেটার জন্য প্রযুক্তি, দক্ষতা, শ্রমিকদের এগুলি বাড়াতে হবে। এটা হলে আমাদের অনেক সুযোগ রয়েছে। যদিও উদ্যোক্তাদের শঙ্কা, চলমান সংকটগুলো সমাধান না করলে আগামীতে প্রধান রপ্তানি খাতের আয় কমবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে মহাসমাবেশ করছেন। হাইকোর্টের রায়ে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া 3য় ধাপের প্রার্থীরা। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান। অপু, সরাসরি চলে যাব তার কাছে। অপু, আন্দোলনকারীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। সামিয়া, সকাল 9টা থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা যেটি বলছেন যে আজকে তাদের 11তম দিন, সেই 11তম দিনে তাদের আন্দোলন তারা অব্যাহত রেখেছেন। এর আগে প্রেস ক্লাব থেকে, জাতীয় প্রেস ক্লাব থেকে তাদের প্রথম প্রতিবাদ তারা করেন। সেখানে তারা যেটি বলছেন যে 2টি ধাপে নিয়োগ সম্পন্ন হলো, 3য় ধাপে এসে যে নিয়োগ সেটি কিন্তু হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছে। সেই রায়ের বাতিলের পুনর্বহালের দাবিতেই কিন্তু তারা এই আজকেও 11তম দিনের মতো এই শাহবাগ জাদুঘরের সামনে, সেখানে কিন্তু প্রায় শতাধিক শিক্ষকরা কিন্তু এখানে তারা অবস্থান নিচ্ছেন। এখানে এই তাদের আন্দোলনকে সহমর্মিতা জানিয়ে এখানে গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, তিনি কিন্তু এখানে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন, এখন পর্যন্ত সরকার থেকে তাদের সাথে কেউ এসে যোগাযোগ করেনি। এর আগেও যখন আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিলেন, সেই আন্দোলনের সময় পুলিশের সাথে কিন্তু তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। আমরা একজন সাথে আন্দোলনকারীর সাথে কথা বলবো, যে একটু বলবেন আপনাদের এখন পর্যন্ত কেউ আপনাদের কাছে এসেছেন কিনা এবং কবে নাগাদ আপনারা আন্দোলন তুলে নেবেন? এখনো পর্যন্ত সরকার থেকে আমাদের কাছে কেউ আসেনি, তবে এই ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের একজন সহযোগী অধ্যাপক, নাম কি জানি, উনি আসছেন আমাদের পাশে আসেন। ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান ভাই, উনিও আসছেন। এখন জুনায়েদ সাকি আসছেন, ওনারা আমাদের পাশে আসছেন। কিন্তু সরকার থেকে এখনো আমরা ওই ধরনের কোনো আশ্বাস পাই নাই বা আমাদের কাছে এখনো আসে নাই। যদি দাবি না মানা পর্যন্ত কি আপনারা আন্দোলন চালিয়ে যাবেন? অবশ্যই। আমরা 11তম দিনেও কিন্তু ক্লান্ত হইনি, তার মানে আমরা আরো 11 বছরও আমরা এই ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে থাকতে রাজি। তারা যেটি বলছেন যে দাবি যতক্ষণ পর্যন্ত সরকার মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত তারা এই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। তো এই আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগের যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে পুলিশ সদস্যরা রয়েছেন, পাশাপাশি বিজিবিও কিন্তু এখানে রয়েছেন। তো সামিয়া, শাহবাগ মোড় থেকে এই ছিল সবশেষ খবর আন্দোলনের। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্বৈরতন্ত্রকে বৈধতা দেওয়ার আর কোনো বয়ান যেন দেশে তৈরি না হয়, সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এর আয়োজনে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
প্রেস সচিব বলেন, ফ্যাসিবাদের পক্ষে যেসব গণমাধ্যম কাজ করেছে তাদের ভূমিকা তুলে ধরা হবে, আর যেসব সংবাদ মাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে তাদেরকে অন্তর্বর্তী সরকার ধারণ করবে। তিনি বলেন, কারো কণ্ঠ যেন রোধ না হয় এমন বাংলাদেশ তৈরি করতে চায় সরকার। নতুন বাংলাদেশে চাওয়া দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনার সাংবাদিকতা, যা প্রত্যেক সরকারকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়। আমরা এমন একটা জার্নালিজম করতে চাই সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক। আপনারা যে ধরনের ইন্ডিপেন্ডেন্ট এন্ড ফ্রি জার্নালিজম আপনারা চান, ফ্রিডম অফ প্রেস যেভাবে চান, সেইটার রিফ্লেকশন এই রিফর্ম কমিশনে আসছে কিনা সেটা আপনারা দেখবেন। আমরা 1 থেকে 36-এ যেটা হয়েছে আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আগামী 8 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। সকালে ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মশিউর রহমান তামিম সাংবাদিকদের জানান, সরকারের ইচ্ছার ওপর নয় বরং সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সম্পন্ন হবে বিচার কাজ। এছাড়া জাতিসংঘের তদন্ত প্রতিবেদন মানবতা বিরোধী অপরাধীদের তদন্তের ব্যবহার করা হবে বলেও জানান তিনি। এর আগে গত 5 ফেব্রুয়ারি প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সাবেক এমপিকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চট্টগ্রামে যেটি সংঘটিত হয়েছে সেই অপরাধের অভিযোগে আজকে একটি মামলায় ABM ফজলে করিম চৌধুরী উনাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। গত 5/2/2024 তারিখের একটি আদেশে উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। উনাকে আজকে এই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলায় আগামী 8/4 অর্থাৎ 8 এপ্রিল 2024 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিবাদে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো JTI টেনিস কার্নিভাল। শনিবার সকালে রমনায় টেনিস কমপ্লেক্সে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। রাজধানীর বাইরে 2টি জেলার স্কুল সহ মোট 17টি স্কুলের শতাধিক শিশু কিশোর অংশ নেয়। এ সময় ফেডারেশনের কোচরা খেলোয়াড়দের পরখ করেন। এই আয়োজন থেকে মূলত টেনিসের প্রতি আগ্রহী শিশু কিশোরদের প্রশিক্ষণের আওতায় আনতে চায় ফেডারেশন। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের হাতে পদক ও সনদ তুলে দেন প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কালীন সহ ফেডারেশন কর্তারা উপস্থিত ছিলেন। যেমন ক্লাস 7-এর বাচ্চাও ছিল, ক্লাস 1-এর বাচ্চাও ছিল, তো ওই পুরো গ্রুপটাকে নিয়ে আমরা সেই জন্য ভেবেছি যে এটা এরা তরুণ অনেকদিন থাকবে, সেই হিসাবে বলতে পারেন। এটা ফার্দার প্ল্যান যে তাদেরকে এখন মানে আমাদের এই ফেডারেশনে এসে ট্রেনিংয়ের ব্যবস্থা করব, মানে আমাদের এখানে যে একাডেমিগুলো আছে একাডেমির আন্ডারে এরা খেলবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।